দেখুন, বিগত বেশ কয়েক বছর যদি লক্ষ্য করেন তাহলে পশ্চিমবঙ্গের বুকে একটি স্লোগান অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং সেটি হচ্ছে তৃণমূল মানেই বাকি শূন্যস্থানটা আপনারা নিজের নিজের মতো করে পূর্ণ করে নেবেন। এবং আপনারা যেটা মনে করছেন আমি সেটাই বোঝাতে চেয়েছি। এবং এই যে স্লোগানটার জনপ্রিয়তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৃতকর্ম এবং উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে একেবারেই ওপর তলা পর্যন্ত তাদের প্রচ্ছন্ন বা পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন। এর ফলেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি এবং যে ধরনের তলানিতে আমরা ঠেকেছি, অতীতে কোনো কংগ্রেস গভর্নমেন্ট বলুন, সিপিএম গভর্নমেন্ট বলুন, তারা পর্যন্ত এত তলানিতে গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে পারেনি। এবং এটুকুও বলা যায় যে আগামী দিনে যত খারাপই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন আসুক না কেন, তৃণমূল কংগ্রেস যে রেকর্ডটা তৈরি করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনের সময়, এই রেকর্ডটাকে হারানো কিন্তু এতটা সহজ হবে না। এ ঠিক যেন ডন ব্র্যাডম্যানের একেবারেই রান রেটের মতো হয়ে দাঁড়িয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের এদিক থেকে দেখতে গেলে যে নজির পশ্চিমবঙ্গের বুকে তারা তৈরি করে গেল, সেটা আগামী দিনেও কোনো প্রশাসন ভাঙতে পারবে কিনা তা নিয়েও যথেষ্টই সন্দেহ থাকবে। আর দেখুন, এই যে তৃণমূল মানেই যে স্লোগানটা এত জনপ্রিয় হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একটা স্লোগান, সেই স্লোগানটা অতটা জনপ্রিয় না হলেও আদতে এই স্লোগানটাও কম জনপ্রিয় হওয়ার কথা নয়। সেই স্লোগানটা হচ্ছে পুলিশ মানেই কি তৃণমূল। এই স্লোগানটাও বিভিন্ন ক্ষেত্রে অনেকেই করতে শুরু করেছেন, বিশেষ করে যারা বিরোধী দলের নেতৃত্বরা রয়েছেন তারা তো এই প্রশ্নটা করেনি। এমনকি সাধারণ মানুষের মুখেও কিন্তু বা তাদের মনের মধ্যেও এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে পুলিশ মানেই কি তৃণমূল। পুলিশ তো নিরপেক্ষ হওয়ার কথা, পুলিশের তো কোনো দল রং এই সমস্ত দেখার কথা না। কিন্তু আমাদের রাজ্যের ছবিটা সম্পূর্ণ একেবারেই বিপরীত। সেই কারণেই বললাম যে সর্বদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আমাদের একটা রাজ্যের শাসন ব্যবস্থা দিয়েছেন, সেটা আগামী দিনে এই রেকর্ড ব্রেক করা এত সহজ নয়। যাই হোক, আপনারা জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চরম বিশৃঙ্খল প্রশাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য 2026 পর্যন্ত আমাদের অপেক্ষা তো করতেই হবে। তবে 2026-এ যে পরিবর্তন হয়ে যাবে এমনটা আশাবাদী অন্তত আমি নই। কিন্তু যাই হোক, যারা আপনারা স্বপ্ন দেখছেন 2026-এ পট পরিবর্তন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাত থেকে আমরা মুক্তি পাবো বলে যারা স্বপ্ন দেখছেন, সঠিকভাবে স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নটা 2026 সালে পূর্ণ হবে কিনা তার একটা পরীক্ষা আজকে হচ্ছে আমাদের গোটা রাজ্য জুড়ে। সেটা হচ্ছে 6টি কেন্দ্রে উপনির্বাচন। জানেন আপনারা যে এই 6টি কেন্দ্রে 2024-এর যখন লোকসভা নির্বাচন হয়ে গিয়েছিল, সেই 6টি কেন্দ্র সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা, এই 6টি নির্বাচনী কেন্দ্রে যারা বিধায়করা ছিলেন তারা লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছেন বলে এই আসনগুলো ভ্যাকেন্ট হয়েছে, তার জন্য একটা নির্বাচন হচ্ছে। কিন্তু এই নির্বাচনে বিরোধী দলগুলি কেমন ফলাফল করে, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি কতটা ভালো ফল করতে পারে, তার উপরে অনেক অংশেই নির্ভর করবে যে 2026-এ পট পরিবর্তনের স্বপ্ন যারা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির প্রশাসনে যাদের দম বন্ধ হয়ে আসছে, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6টি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। কিন্তু আদেও কি পরিবর্তন হবে? যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে নিশ্চিতভাবে 6টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আরও একবার জিতে যাওয়াটা হয়তো সময়েরই অপেক্ষা হতে পারে। কেন, আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, আরজি করের এই যে আন্দোলনে সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন এবং যে সমস্ত আশপাশের লোকজনদেরও আপনারা হয়তো চিনতেন না যে এরাও এই শাসককে পছন্দ করছেন না, সেটা আরজি করের দরুন আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য পেয়ে গিয়েছেন যে আপনার আশপাশের অনেক লোকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির প্রশাসনে বিরক্তি প্রকাশ করেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। তা সত্ত্বেও কেন আমি বলছি এর প্রভাব উপনির্বাচনে পড়বে না? এর একম এবং অদ্বিতীয়ম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার, রাজনীতিতে ভোটে জেতার একটা কৌশল রয়েছে। সাধারণ মানুষের মতামত যেন ব্যালট বক্সে বা ইলেকট্রনিক্স ইভিএমে যেন বন্দি না হয়, তার জন্য যা স্টেট মেশিনারি ব্যবহার করা সম্ভব সেটা যথাযথই করে থাকে আমাদের এই রাজ্য প্রশাসন। সেই কারণে এত চারিদিকে ক্ষোভ উত্তাপ দেখা সত্ত্বেও ভোট বাক্সে কোনোভাবে এর প্রভাব তো পড়েই না।
বরঞ্চ উত্তরোত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই সংখ্যা বৃদ্ধি হতেই থাকছে। আপনাদের তেমনই একটা তথ্য দিচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে বিরোধী দলনেতা গতদিন বিকেলে একটা প্রেস কনফারেন্স করলেন, করে তিনি একটি ভিডিও দেখালেন। ভিডিও দেখিয়ে অভিযোগ করলেন যে বিভিন্ন জায়গায় যে উপনির্বাচন কেন্দ্রগুলি রয়েছে তার বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়ে গেছে পুলিশের। বিজেপির কার্যকর্তাদের বেছে বেছে ধরপাকড় করা হচ্ছে, তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হচ্ছে, এমনকি তাদেরকে গ্রেপ্তার বা ডিটেন করেও রেখে দেওয়া হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বললেন প্রথমে শোনাই, তারপরে আসছি পরবর্তী আলোচনায়, শুনুন। নিশ্চিত হারবে জেনে এই ছবিটা দেখুন, একটু আগের ছবি, 1 ঘন্টার আগে। এই মুহূর্তে আমাদের প্রার্থী শুভজিৎ রায় শালবনী থানায় ধর্ণা শুরু করেছে। আমরা ছাড়ব না, মানুষ যাকে খুশি ভোট দেবে। এই যে বারে বারে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে তন্ত্রকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে ভোট লুট করা, ভোটের আগের দিন ঠিক একইভাবে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল এই দুটো লোকসভা কেন্দ্রে কি করেছে পুলিশ সবাই জানে। আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ থেকে এই জেলার ডিএস তন্ময় ঘোষ থেকে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন। শুনলেন বন্ধুরা, বিরোধী দলনেতা গত দিনে কিন্তু তার প্রচুর প্রমাণ দেখিয়ে বললেন যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে স্টেট মেশিনারি প্রয়োগ করা। এই মাত্র 6টি উপনির্বাচন, যে উপনির্বাচনে 6টিতে বিজেপি জিতে গেলেও সরকার পরিবর্তনের কোনো আশা নেই, এই রকম একটা জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে এতটাই অ্যাগ্রেসিভ যে মানুষের রায় যদি ভোট বাক্সে পড়ে যায় তাহলেই তাদের দুর্ভোগ। সেই কারণেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেই তাদের এই উপনির্বাচনের জয়ের মধ্যে দিয়েই তারা বলার সুযোগ পেয়ে যাবে যে আরজি করের ঘটনাতে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েনি। আপনারা দেখলেন বিরোধী দলনেতা তার মোবাইল থেকে কোনো একটা ভিডিও দেখানোর চেষ্টা করছিলেন। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাবো, এবং এই ভিডিওটা ঠিক কি সেটাও আপনাদের সামনে একটু বলে দিই। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিশেষ করে মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট নির্বাচনী এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে, তাদেরকে ডিটেন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসপি ধৃতিমান সরকার, যাকে 2024 সালের নির্বাচনের সময় ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, সেই ধৃতিমান সরকার এসপি আরও একবার মেদিনীপুরের সমস্ত আসনগুলি যেন তৃণমূল কংগ্রেসকে দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই রাস্তায় নেমে ধরপাকড় শুরু করে দিয়েছেন। আর এটাই একেবারেই শুভেন্দু অধিকারী একটা প্রমাণ স্বরূপ তিনি ভিডিও পোস্ট করেছেন। আসুন যেটি তিনি মোবাইল থেকে দেখাচ্ছিলেন সেটি এবার দেখাবো আপনাদের, দেখুন। আমার ভোটটা কে দেবে? ভোট কি আছে আপনাকে যেটা বললাম, কমপ্লেন হয়েছে আপনার কাছে, আপনি থানা আসুন পাবেন, আপনি চলুন দেখলেন বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। ওই যে আপনাদের বলছিলাম না যে পুলিশ মানে কি তৃণমূল, এই স্লোগানটা তো একেবারেই অনুপযুক্ত। এই স্লোগানটা তো ভাবারও কথা নয় আর হওয়ারও কথা নয়। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, কোন দল জিতবে বা হারবে তার সঙ্গে পুলিশের আদতে কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। কিন্তু শাসক দল জিতলে যদি ইনাম পাওয়া যায়, যদি প্রমোশন পাওয়া যায়, তাহলে কেন শাসক দলের হয়ে কাজ করব না? আর দেখুন, বিরোধী দলের হয়ে তো কাজ করা তো সেটা শুধু পশ্চিমবঙ্গ কেন, কোনো রাজ্য সরকারের পুলিশই সেটা করবে না। তবে অনেক রাজ্য সরকারের এমন পুলিশও রয়েছে যারা নিরপেক্ষভাবে কাজ করার একটা শির দ্বারা তাদের মধ্যে রয়েছে, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের পুলিশের মধ্যে থেকে উধাও হয়ে গিয়েছে। সেই কারণেই জুনিয়র ডাক্তারদের ওই মেরুদণ্ড বা কৃত্রিম মেরুদণ্ডটা পুলিশদের কাছে উপহার দিতে হয়েছিল। কিন্তু সে আর কি হবে, সে তো কৃত্রিম মেরুদণ্ড, তা দিয়ে কি আর মেরুদণ্ড সোজা হয়? সেটা তো হয় না, তার প্রমাণও আমরা পাচ্ছি। আসুন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা যেটা বললেন যে সমস্ত বিজেপি কর্মীদের এক হতে বললেন
সকাল থেকে বুথে থাকতে বললেন এবং সারাদিন ভোট গ্রহণ হয়ে যাওয়ার পর যারা দলীয় নেতৃত্বরা রয়েছেন, দিলীপ ঘোষ, সৌমেন্দু অধিকারী, তারা পুলিশের এসপি অফিস ঘেরাও করবে সন্ধে 6টার সময়। বিরোধী দলনেতার এই হুঁশিয়ারি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। শুনুন বক্তব্যটি। প্রমাণ হিসেবে ভিডিও দেখিয়েছি, আমরা এর নিন্দা করছি এবং আমরা প্রতিরোধ করব। এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে, এগুলো জানার পরে বিকেল 4টে থেকে অদ্যাবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন, কাল তো ভোট আমরা করব, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। কালকে দেবরাতে, চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজন হলে সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু রেস্টোর ডেমোক্রেসি, আমার রাইট করার জন্য করব। এবং সন্ধ্যা 6টার পরে মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় সৌমেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো। না সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। শুনলেন, 6টি মাত্র কেন্দ্রে উপনির্বাচন জিতলে যদি সবগুলোই যদি কোনো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যদি জিতে যায়, তাহলে এর কোনো প্রভাব পড়বে না সরকারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পট পরিবর্তন হবে না। এটা জেনেও রাজ্যে পুলিশ প্রশাসনের কিরকম নিরপেক্ষ ভূমিকা সেটা আপনারা প্রত্যক্ষ করলেন। শুধু তাই নয়, আরো একটা ভিডিও আপনাদের দেখাবো। এ তো গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, সিনিয়র কলকাতা পুলিশ অফিসার বাপ্পাদিত্য নস্কর, যিনি একজন টিএমসি বিধায়কেরও ছেলে, প্রকাশ্যে শাসক টিএমসিকে পাবলিক প্ল্যাটফর্মে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছেন। একজন সিনিয়র পুলিশ অফিসার সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী, যার নাম বাপ্পাদিত্য নস্কর, তিনি আবার একজন তৃণমূলের বিধায়কের ছেলেও বটে। তার দুটো পরিচয়, তৃণমূল বিধায়কের ছেলে, এদিকে আবার পুলিশ অফিসার। এবং যেহেতু তার দুটো পরিচয়, তিনি তার দুটো পরিচয়ও ব্যবহার করছেন। মঞ্চের ওপর থেকে একজন পুলিশ অফিসার বাপ্পাদিত্য নস্কর, যদিও আমাদের সৌভাগ্য যে তিনি পুলিশ ইউনিফর্মে অন্তত তৃণমূলকে সাপোর্ট করার বক্তব্য বলেননি, তিনি জেনারেল ইউনিফর্মে রয়েছেন, সিভিক ইউনিফর্মে রয়েছেন। সেই অবস্থায় মঞ্চের ওপর থেকে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনে উপনির্বাচনের আগের দিন তাদের প্রশাসনের উপর ভরসা রাখার জন্য বলছেন একজন পুলিশ অফিসার। আমার মনে হয় পতাকাটা ধরা শুধু বাকি রয়েছে, বাদ বাকি মোটামুটি পুলিশের একটি বড় অংশ বা একটি অংশ তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের তৃণমূল ভাবতেই হয়তো শুরু করে দিয়েছেন। উর্দিটা পড়লে হয়তো কর্তব্য তাদের মনে পড়ে যায়, আর উর্দিটা সরিয়ে নিলেই হয়তো তারা তৃণমূল ভাবতে শুরু করেন। অনেকে তো আবার উর্দি পড়েও তৃণমূলের মতো কাজ করতে ভালোবাসেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের যে সমস্ত নেতা নেতৃত্বরা রয়েছেন, যা যা ভিডিও দেখিয়েছেন আমাদের সামনে, সেগুলো দেখে যে কোনো সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। আসুন এই ভিডিওটা আপনাদের দেখাই। দেখুন, একজন পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার সিভিক ইউনিফর্মে কিভাবে তৃণমূল কংগ্রেসকে উপনির্বাচনের আগের দিন ভোট দেওয়ার জন্য বা তাদেরকে সমর্থনের জন্য আবেদন জানাচ্ছিলেন। দেখুন ভিডিওটা। মামাটি মানুষের সরকার সমস্ত উন্নয়নের ডালি সাজিয়ে কিন্তু বসে আছে, শুধু জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়ার অপেক্ষা। তার জন্যই জনগণ কিন্তু আপনাদেরকে নির্বাচিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে, এবং আপনারা সেই দায়িত্বটা পালনে নিজেদেরকে ব্রতী করুন। কোন রকম হিংসা বিদ্বেষে না জড়িয়ে। নিরঞ্জন দাও যে আবেদনটা রেখেছে, আমিও সেই একই আবেদন রাখবো সমস্ত স্তরের নেতৃত্ব এবং আপামর জনগণের কাছে। আপনারা আপনাদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করবেন, কেননা সবার একটাই লক্ষ্য, আমাদের মামাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। সেই উন্নয়নটাই কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। আর আগামী দিনে
যে পাশে থাকার বার্তা অরুণদা দিয়েছেন, শুধু আগামী দিন না, যতদিন আপনারা চাইবেন ততদিন আমরা আপনাদের পাশে আছি। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, এবং যে কোনো সমস্যা বলুন, এবং ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে আমরা একযোগে পথ চলব। এবং আগামী দিন আরো সবাই খুব ভালো থাকুন, আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করি। এবং আপনাদের কাছে আগাম একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অত্যন্ত এখানে দেরি হয়ে গেছে, আমাকে কলকাতায় ফিরতে হবে, তাই আমাকে ক্ষমা করবেন আপনারা। এই অনুষ্ঠান দেখতে পারলে আমার খুব ভালো লাগতো। আমি এই ক্লাবের যারা উদ্যোক্তা আছেন প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা জানাই এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে যারা আছেন প্রত্যেককেই আমি আমার আন্তরিক অভিনন্দন আবার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবার খুব ভালো থাকবেন, নমস্কার। দেখলেন বন্ধুরা, এই গেল সার্বিক পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এক তো দেখুন যে এই যে আরজিকর কাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে যে কিভাবে বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের একটা প্রচেষ্টা করেছিল বলে অন্তত অভিযোগ উঠেছে, তা নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল হয়েছে। এমনকি সিবিআই এর চার্জশিটে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় চিৎকার করে করে প্রিজন ভ্যানে বলছে যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে ষড়যন্ত্র করে, প্রশাসন সব জানে। এই রকম হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা। অর্থাৎ বিরোধীদের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অভিযোগ, স্টেট স্পন্সর্ড একটা মার্ডার এবং রেপ। এই অবস্থাতে পুলিশের ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এবং ভোটের সময় এই যে এত বড় ঘটনা ঘটে গেল, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে যদি এই সমস্ত ঘটনা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ভোট দিতে ইচ্ছা করে তারা দেবেন, যদি মনে করে যে না বেটার অপশন রয়েছে সেখানে ভোট দেবেন। কিন্তু সেই ভয়টা যেহেতু প্রশাসনের মধ্যে ঢুকে গিয়েছে, তাই সেই প্রশাসন পুলিশকে ব্যবহার করে যাতে একটুও 19-20 না হয় তার জন্য তারা পাকাপাকি ব্যবস্থা করার চেষ্টা করছেন। আর এসব করার পরেও আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনেক লোকজন রয়েছেন যারা কালকে সকাল সকালে লাইনে দাঁড়িয়ে পড়বেন, যারা হয়তো দেখবেন প্রোটেস্টও করেছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে, রাস্তায় হয়তো নেমেছেন, সকাল সকাল হয়তো জল খাবার না খেয়ে গিয়ে দেখবেন একেবারেই যেখানে ঘাসপুল রয়েছে সেখানে গিয়ে একেবারে তার বাটনটা টিপে দেবেন। দেখুন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় ভোট দেবেন সেটা তো আমার বলে দেওয়ার কথা না, সকলেই নিজের নিজের সিদ্ধান্তে যেখানে খুশি ভোট দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এত অবিচার অনাচার চলছে সেই প্রশাসনকে যদি একটা উপনির্বাচনেও আমরা ধাক্কা দিতে না পারি, তাহলে অন্তত 2026-এর পরিবর্তনের স্বপ্নটা না দেখাই ভালো। আমি তো অন্তত অনেকদিন আগে থেকেই আপনাদের বলে দিয়েছি যে এই স্টেট মেশিনারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে ব্যবহার করে আসছে, তাতে করে 2026-এর এই স্বপ্নটা যারা দেখছেন তারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নের মতো ব্যাপার হয়ে গিয়েছে। হ্যাঁ বলতে পারতেন যদি নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্ভব হতো, সেটা কার্যত সোনার পাথর বাটির মতো অবস্থা এই মুহূর্তে, কিন্তু যদি সেটা সম্ভব হতো তাহলে আপনাদের এই মতামতের সঙ্গে আমি সহমত পোষণ করতাম যে 2026-এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যে সরকার একটা উপনির্বাচনকে এইভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে পরিবেষ্টিত করে, বিরোধী দলের নেতৃত্বদের ডিটেন করে বা তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার করে এই ভোটকে করানোর চেষ্টা করছে, একটা উপনির্বাচনে গোটা প্রশাসন যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে গোটা পুলিশ প্রশাসন কি ভূমিকা নিতে পারে সেটা একটু কল্পনা করেই দেখবেন। আর কল্পনা করারও প্রয়োজন নেই, তার কারণ বিগত বিধানসভা বলুন, পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা ভোট বলুন, সেগুলো আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে 7 লক্ষ ভোটের একেবারে বিরাট মার্জিন, ঐতিহাসিক মার্জিনে তিনি জয়লাভ করেছেন। ভাবতে পারেন, এটা কেউ বিশ্বাস করতে পারেন? স্বপ্নেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কল্পনা করতে পারেননি যে এত ভোটে তিনি জিতবেন। একটু আর কি বেশি গন্ডগোল হয়ে গিয়েছে, অল্প করতে গিয়ে হয়তো বেশি হয়ে গিয়েছে বলে মার্জিনটা এত বেড়ে গিয়েছে। এটা 10 লাখে পৌঁছে গেলেও হয়তো অবাক হওয়ার কিছু থাকতো না। এই যখন পরিস্থিতি, তখন যারা ভোট দিতে পারবেন, যারা মনে করছেন যে এই সরকারকে একেবারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এরা, এদেরকে যদি সরাতে না পারি, সে আপনি যে কোনো দলকে রাজনৈতিকভাবে ভোট দেন, কিন্তু এই প্রশাসনকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে সমাজের কোনো পরিবর্তন হবে না। এইটা যদি মনে করে থাকেন, আর যদি সত্যি সত্যি ভোট গ্রহণের সুযোগ বা সুবিধা আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন। আর যদি তা না পছন্দ করেন তাহলে অপেক্ষা করুন, এই যে 6 উপনির্বাচন কেন্দ্রে যখন ফল হবে, দেখবেন একেবারে সবুজ আবিরের ঝড় যখন উঠবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতারা বলতে শুরু করবে ওই আরজিকর হচ্ছে গট আপ কেস,
অন্যান্য সমস্ত নারী নির্যাতনের ঘটনা একটাও ঘটেনি, ওগুলো বিজেপির সব চক্রান্ত, এই ধরনের বক্তব্যগুলো শোনার জন্য অন্তত কানটা তৈরি করে রাখুন। এছাড়া তো আর উপায় নেই। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। আপনারা কে কে এই উপনির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনাদের মধ্যে থেকে কারা কারা ভোট দিচ্ছেন, তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। কোন অঞ্চল থেকে আপনারা ভোট গ্রহণের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সেই অঞ্চলের নামটিও উল্লেখ করতে পারেন। এনিওয়ে, এখনকার মতো এখানে শেষ করলাম। দেখা হবে পরের পর্বে, যেখানে হয়তো এই ভোট গ্রহণের ফলাফল নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এখনকার মতো এখানে শেষ করলাম।